আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় অতি সংক্রমিত মৌলভীবাজারের টেস্ট ল্যাব না থাকায় নমুনা পাঠাতে হয় সিলেটে। ফলাফল জানতে দীর্ঘ অপেক্ষায় পরীক্ষার আগ্রহ হারাচ্ছেন অনেকেই। পঞ্চম দিনে শিথিল লকডাউন, দোকানপাট শপিং মল খোলা ৯টা থেকে ৫টা, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ। ২ বছরের জন্য উন্নয়নশীল ৮ মুসলিম দেশের শীর্ষ সংস্থা D8 এর সভাপতি নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বার্তা নিয়ে ৪ ঘণ্টার সফরে আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এবং থামছে না চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, শত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। সংবাদে এছাড়াও থাকছে নিউ ইয়র্ক থেকে চুরি যাওয়া হুমায়ুন আহমেদের আঁকা ছবির প্রদর্শন কুমিল্লায়, হতবাক পরিবার। এবারে বিস্তারিত। করোনায় দ্বিতীয় ঢেউয়ের সবচেয়ে ঝুঁকিতে রয়েছে প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলা। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী সংক্রমণের ঝুঁকিতে থাকা দেশের ২৯ জেলার মধ্যে এটি শীর্ষে, অথচ এই জেলায় নেই করোনা টেস্টের জন্য RT-PCR ল্যাব। এখানে সংগৃহীত নমুনা পাঠাতে হয় সিলেট অথবা ঢাকায়। ফলাফল জানতে অপেক্ষা করতে হয় ২ থেকে ৩ দিন। ফলে অনেকেই আগ্রহ হারান পরীক্ষা করাতে। বিশেষজ্ঞরা বলছেন, বেশি করে নমুনা পরীক্ষা হলে জেলার করোনা সংক্রমণের ভয়াবহ চিত্র ফুটে উঠবে। মৌলভীবাজারে গত মাসে করোনা আক্রান্তের হার ছিল ৫%-এর নিচে। মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে বেড়ে হয় ৩০%। এ অবস্থায় দ্রুত ল্যাব স্থাপনের দাবি জেলাবাসীর। করোনা রিপোর্ট আসতে আসতে রোগী মারা যায়। এখানে পিসিআর ল্যাব না থাকার কারণে এই ওয়েটিংটা। উপজেলা সহ আমাদের সদর হসপিটাল সহ সবগুলা বিভিন্ন RT-PCR ল্যাবে পাঠানো হয়। ওসমানী, সাস্ট এসব ল্যাবগুলোতে সাধারণত প্রেরণ করে। PCR ল্যাব স্থাপন করা গেলে আমরা টেস্টটা সাথে সাথেই জায়গাতেই করে ফেলতে পারতাম। কুমিল্লায় করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী। মৃতদের মধ্যে ২৮ থেকে ৪০ বছর বয়সী রয়েছেন ৩ জন, বাকিদের বয়স ৬০-এর উপর। এ নিয়ে কুমিল্লায় করোনায় মারা গেল ৩০৬ জন। জেলায় ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৮২ জন। তাদের মধ্যে ৫৭ জনই সিটি কর্পোরেশন এলাকায়। এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০,৪২০ জন। করোনা ভাইরাস পরিস্থিতিতে শর্ত সাপেক্ষে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত দোকানপাট ও শপিং মল খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়ীরা দোকানপাট খুলে রাখতে পারবেন। বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। দর্শক, রাজধানী ধানমন্ডি এলাকায় রয়েছেন সহকর্মী মনির হোসেন তপু। কথা বলছি তার সঙ্গে। তপু, গণপরিবহনের পর দোকানপাটও তো খুলে দেওয়া হলো, বলা চলে সাপ্তাহিক ছুটির দিনে লকডাউন পরিস্থিতি অনেকটাই শিথিল। তো কেমন দেখছেন, জনগণ কি স্বাস্থ্যবিধি মেনে চলছে? ধন্যবাদ ওয়াহিবা। আমি এখন আছি ধানমন্ডির জনপ্রিয় একটি শপিং সেন্টার শঙ্কর প্লাজার সামনে। আমার ঠিক বাম পাশে এই শপিং সেন্টারটি। তো আমি যেটা দেখলাম যে সকাল ৯টা থেকে আজ মার্কেটগুলো খুলে দেওয়ার কথা রয়েছে এবং সেগুলো ৫টা পর্যন্ত খোলা থাকবে। তো ৯টার পর থেকে আমরা এখানে এসেছি, কিন্তু দেখলাম এখনও বেশিরভাগ দোকানপাট তারা খোলেননি। তবে দোকান মালিকরা বলছেন যে লকডাউনের শুরুর দিকেই তাদের অনেক
কর্মচারী তারা বাড়িতে চলে গিয়েছেন, সেক্ষেত্রে তাদেরকে কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে এবং তারা বলছেন যে সময় গণনার সাথে সাথে মোটামুটি সব দোকানপাটি তারা খুলবেন এবং তাদের যে লোকসান হয়েছে এই চার দিনে সেই লোকসানটা হয়তো বা তারা পুষিয়ে নিতে পারবেন। এবং এর আগে আমি নিউ মার্কেটে এলাকা ঘুরে এসেছি এবং সেখানে অধিকাংশ দোকানপাট তারা খুলে ফেলেছে এবং তারা বলছেন যে ঈদকে সামনে রেখে তাদের যে বেচাকেনা হওয়ার কথা ছিল সেই বেচাকেনা হয়তো তারা হবে এরকম প্রত্যাশা করছেন। আর আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যেমনটা বলা হয়েছে যে মার্কেটগুলোতে কঠোরভাবে আইনানুগভাবে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে তাদের ভূমিকাও আমরা দেখেছি যে যথেষ্ট পরিমাণ এখানে স্বাস্থ্যবিধির মানার ক্ষেত্রে তারা হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক তারা বিলি করছেন এবং যাদের মাস্ক নেই। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, যদি সড়কের কথা বলি তো সেক্ষেত্রে আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, গণপরিবহনের সংখ্যাও কম এবং মানুষের উপস্থিতিও কম, তবে একটি ভালো দিক হলো বেশিরভাগ মানুষের মুখে আমরা মাস্ক দেখতে পেরেছি। জি অহিবা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম মনির হোসেন তপুর সাথে, তিনি জানাচ্ছিলেন লকডাউন পরিস্থিতির সর্বশেষ সংবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। উন্নয়নশীল 8 মুসলিম দেশের শীর্ষ সংস্থা D8 এর সভাপতি হিসেবে আগামী 2 বছরের জন্য নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার জোটের বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট ও সংস্থার বর্তমান সভাপতি রিসেপ তাইব এরদোয়ানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে বহুপাক্ষিক এ কূটনৈতিক ফোরামে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী A.K. আব্দুল মোমেন। D8 ভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র আরও প্রসারিত করার উপরে গুরুত্ব দিয়ে ঢাকা ঘোষণার মধ্য দিয়ে গতকাল শেষ হয় 10ম D8 শীর্ষ সম্মেলন। ভার্চুয়ালি এবারে একদিনের এই সম্মেলনে আয়োজক ছিল বাংলাদেশ। 8টি উন্নয়নশীল মুসলিম প্রধান দেশ বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের সমন্বয়ে গঠিত হয় এই জোট। নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে, এই নিয়ে প্রত্যেকেই উদ্গ্রীব এবং প্রশ্ন হচ্ছে যে ভ্যাকসিন যেটা সেটা রিপ্রোডাকশন করার জন্য, প্রোডাকশনের জন্য সবাই এর উপরে জোর দিয়েছেন এবং আমরাও জোর দিয়েছি। আর আমাদের এই ঢাকা ডিক্লারেশনেও 14 নম্বর আর্টিকেল যদি দেখেন, call upon the member states to cooperate in negotiations with the international pharmaceutical companies manufacturing COVID-19 vaccines. যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি 4 ঘণ্টার সফরে আজ ঢাকায় আসছেন। আগামী 22 এপ্রিল বিশ্ব জলবায়ু সম্মেলনকে সামনে রেখে তার এই সফর বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। জন কেরি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে 2016 সালে একদিনের সফরে ঢাকায় এসেছিলেন তিনি। ঢাকা সফরে জন কেরি জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়ে আলাপ করবেন। দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেনের সাথে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি। চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি কোনোভাবেই থামছে না। এতে শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। গত 13 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত থেকে 26,200 কেজি A4 সাইজের কাগজ আনার ঘোষণা দেয় আমদানিকারক করিম ট্রেডিং। কিন্তু কন্টেইনার পরীক্ষায় পাওয়া যায় প্রায় 25,000 কার্টুন বিদেশি সিগারেট। একইভাবে রেয়াত সুবিধা নিয়ে মিথ্যা ঘোষণায় দক্ষিণ কোরিয়া থেকে 3 কন্টেইনার ভর্তি প্রসাধনী এনে ধরা পড়েছে নারায়ণগঞ্জের মেসার্স সোহেল টেক্সটাইল। এভাবে মিথ্যা ঘোষণায় আনা পণ্য প্রায় ধরা পড়ছে চট্টগ্রাম বন্দরে। 4 বছরে এমন ঘটনা হাতে নাতে ধরা পড়েছে 6,755টি। আদায় হয়েছে প্রায় 338 কোটি টাকা। গত 6 মাসেই এমন ঘটনা ঘটেছে 1,259টি, আর এ থেকে আদায় হয়েছে 155 কোটি টাকা। আমাদের অফিসারদের কোয়ালিটি বাড়ানোর জন্য রেগুলার ইনহাউস ট্রেনিং এর ব্যবস্থা করতেছেন, যেন অফিসাররা যেন আইডেন্টিফাই করতে পারেন যে রাজস্ব ফাঁকি হলো কি হলো না। চট্টগ্রাম জেটি কাস্টমসেও গত 3 বছরে এ ধরনের মামলা হয়েছে 1,511টি। এ থেকে রাজস্ব আদায় হয়েছে 118 কোটি টাকা। তবে C&F ব্যবসায়ীদের অভিযোগ HS কোডের জটিলতার কারণেই বাড়ছে এ ধরনের মামলার সংখ্যা। আর অসৎ কারবারিদের বিরুদ্ধে
কঠোর ব্যবস্থার দাবি তুলেছেন ব্যবসায়ী নেতারা। ইলেকট্রনিক্স ডিক্লেয়ার দিয়ে অন্য পণ্য আসছে, কাপড় ডিক্লেয়ার দিয়ে সিগারেট বা মদ আসছে, এগুলো অত্যন্ত নিন্দনীয়। আমরা প্রশাসনকে এগুলিতে ডিটেক্ট করতে সহযোগিতাও করি ক্ষেত্র বিশেষে। এটা দীর্ঘদিনের একটা সমস্যা আমাদের, বিশেষ করে চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম কাস্টম হাউসের জন্য। তা আমরা যেটা মনে করি, মিথ্যা ঘোষণায় পণ্য যারা আনার সাথে জড়িত আছে এরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে, এদেরকে চিহ্নিত করতে হবে। এদিকে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি সহ বিভিন্ন অপরাধে 122 CNF এজেন্টের লাইসেন্স বাতিল করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। সৈয়দ তামিম মাহমুদ, ATN বাংলা, চট্টগ্রাম। নিউ ইয়র্ক থেকে চুরি যাওয়া নন্দিত লেখক হুমায়ুন আহমেদের আঁকা একটি ছবি প্রদর্শিত হচ্ছে কুমিল্লার এক শিল্পকর্ম প্রদর্শনীতে। প্রদর্শনীর আয়োজক বলছেন, ছবিটি আসল নয়, চুরি যাওয়া চিত্রকর্মের কপি, তবে স্বাক্ষরটি আসল। একথা অস্বীকার করে লেখকের স্ত্রী বলেন, প্রদর্শনীর সময় হুমায়ুন আহমেদ ছিলেন হাসপাতালের ICUতে, তখন তার কোথাও স্বাক্ষর করার প্রশ্নই ওঠে না। কুমিল্লা থেকে খায়রুল আহসান মানিকের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন মামুন। 2012 সালে ক্যান্সার চিকিৎসার জন্য নিউ ইয়র্কে থাকাকালে অনেকটা শখের বশে ছবি আঁকা শুরু করেছিলেন নন্দিত লেখক হুমায়ুন আহমেদ। মুক্তধারা নামের একটি প্রতিষ্ঠান তখন তার ছবির একটি প্রদর্শনীও করে সেখানে। সেই প্রদর্শনী থেকে একটি চিত্রকর্ম চুরি হয় বলে পরিবারকে জানানো হয়। এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশে অভিযোগও করা হয়। নিউ ইয়র্কের যে মুক্তধারা তার কর্ণধার বিশ্বরিচ্ছা স্থানীয় থানায় মামলাও করেছিলেন। গত সপ্তাহে কুমিল্লায় শুরু হওয়া এক প্রদর্শনীতে দেখা গেছে হুমায়ুন আহমেদের সেই চুরি যাওয়া ছবি। প্রদর্শনীর আয়োজক মঞ্জুরুল আজিম পলাশ বলেন, ছবিটি আসল নয়, কপি। তবে হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন তার এই দাবি নাকচ করে দেন। আমার জীবন সঙ্গী যে রুমা চৌধুরী, উনি ছিল হুমায়ুন আহমেদের কিউরেটর। কাগজ, রং, তুলি এবং ছবি বাধাই করবার জন্য ফ্রেম সব নিজ দায়িত্বে কিনেছেন। সুতরাং হুমায়ুন আহমেদের ছবির কোনো কিউরেটর থাকবার আসলে সম্ভাবনা নেই। যেহেতু তার ভিডিও করা ছিল, ছবি তোলা ছিল, সেখান থেকে একটা প্রিন্ট বের করে আবার হুমায়ুন আহমেদের কাছে গিয়ে এটা একটা স্বাক্ষর নিয়ে নেয়। ছবি যখন প্রদর্শিত হয় তখন হুমায়ুন আহমেদ ছিলেন হসপিটালের ICUতে। আমার যতদূর মনে পড়ে ছবি ছিল 25টি এবং তিনি যখন ছবি ফেরত দিয়েছেন তিনি ফেরত দিয়েছেন 20টি। এটা অরিজিনাল না, এটা সেই চুরি যাওয়া ছবিটার একটা হচ্ছে যে কপি, কিন্তু স্বাক্ষরটা অরিজিনাল। তো কপি ছবিতে আসলে হুমায়ুন আহমেদ কিভাবে স্বাক্ষর করলেন বা কখন করলেন, যেখানে তিনি জানেনই না ছবিটা হারিয়ে গেছে বা এই ধরনের কোনো খবর যেখানে ওনার কাছে পৌঁছায়নি। যেহেতু ছবিটা চুরি হয়ে গেছে, এটা আমাদের এবং তার সূত্রেই আমরা এখানে এটা পেয়েছি। যে ছবি চুরি হয়েছিল সেটি কিভাবে প্রদর্শিত হচ্ছে। হুমায়ুন পরিবারের সদস্যদের ধারণা, কুমিল্লায় প্রদর্শিত ছবিটি কপি নয়, চুরি যাওয়া ছবিগুলোরই একটি। তাই রাসায়নিক পরীক্ষার মাধ্যমে ছবিটি আসল কি না যাচাই করে তা উদ্ধারের দাবি পরিবারের। মামুন, ATN বাংলা, ঢাকা। করোনা দ্বিতীয় ঢেউয়ে কর্মহীন মানুষের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে 572 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে। এর মধ্যে সারা দেশে 1,24,00,000 পরিবার VGF কার্ডের মাধ্যমে চাল ও নগদ টাকা পাবেন। এজন্য সারা দেশে প্রকৃত অসহায়দের তালিকা করতে বলা হয়েছে। গতকাল তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নরসিংদীতে ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা করেছে পুলিশ। রমজান মাসকে সামনে রেখে সদর মডেল থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজিব, অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর, নরসিংদী চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির এবং নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার এবং বিভিন্ন ব্যাংক, বিমা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে আবারও সামরিক অভিযানের হুমকি দিয়েছে রাশিয়া।
পূর্ব সীমান্তবর্তী রুশ ভাষাভাষীদের সহায়তায় এমন হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে বলে জানিয়েছে মস্কো। বলা হচ্ছে বিচ্ছিন্নতাবাদীদের উপর হামলা হলে বসে থাকবে না রুশ সৈন্যরা। বিবিসি জানিয়েছে পূর্ব ইউক্রেনে এইসব বিদ্রোহীদের মদত দিচ্ছে মস্কো। ইউক্রেনের সৈন্যদের সাথে প্রায় সংঘর্ষেও লিপ্ত হয় তারা। এ অবস্থায় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নেয় ইউক্রেন সরকার। তবে এর বিরুদ্ধে সীমান্ত এলাকায় রুশ সৈন্য সমাবেশ তৈরি করেছে আঞ্চলিক উত্তেজনা। গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। এবারে পার্টেক্স খেলার খবর। উয়েফা ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে গ্রানাডাকে 2-0 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই বল পজিশনে আর আক্রমণ নিয়ন্ত্রণে ধরে রাখে রেড ডেভিলরা। প্রথমার্ধের শুরুতে গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি মার্কাস রাশফোর্ড। এরপর 31 মিনিটে তার গোলেই লিড নেয় ম্যানচেস্টার। 67% বল দখলে রাখা ওলে গানার সেলসুয়ারের দল ব্যবধান 2-0 করে নির্ধারিত সময় শেষ মুহূর্তে। ফার্নান্দেজের গোলে সেমিফাইনালের পথে এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। এক সপ্তাহ পর দ্বিতীয় লেগে ওল্ড ট্রাফোর্ডে আবারও মুখোমুখি হবে দুদল। অন্যদিকে কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে স্লেভিয়া প্রেগের সাথে 1-1 গোলে ড্র করেছে আর্সেনাল। 86 মিনিটের নিকোলাস পেপে গানারদের লিড এনে দিলেও থমাস হাউস ইনজুরির সময় সমতায় ফেরান স্লেভিয়া প্রেগকে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। করোনায় অতি সংক্রমিত মৌলভীবাজারের টেস্ট ল্যাব না থাকায় নমুনা পাঠাতে হয় সিলেটে। ফলাফল জানতে দীর্ঘ অপেক্ষায় পরীক্ষার আগ্রহ হারাচ্ছেন অনেকেই। পঞ্চম দিনে শিথিল লকডাউন, দোকানপাট শপিং মল খোলা 9টা থেকে 5টা। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ। 2 বছরের জন্য উন্নয়নশীল 8 মুসলিম দেশের শীর্ষ সংস্থা D8 এর সভাপতি নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বার্তা নিয়ে 4 ঘন্টার সফরে আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এবং থামছে না চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, শত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।